প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের ধারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করব সিলেট বোর্ড 2024। চলো প্রশ্নটা পড়ি। মিস্টার রবিন 2023 সালের 1 এপ্রিল নগদ 2 লক্ষ টাকা, দেখো নগদ টাকা 2 লক্ষ, 50,000 টাকার আসবাবপত্র এবং ব্যাংক ঋণ 30,000 টাকা নিয়ে সততা ট্রেডার্স নামে একটি ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনসমূহ নিম্নরূপ। এখানে ব্যাংক ঋণ আছে, ব্যাংক ঋণটা কিন্তু দায়, ঠিক আছে, আর দায় মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, এটা মাথায় রাখবা। তারপরে দেখো এপ্রিল 3 তারিখ জহিরের নিকট থেকে 5% বাট্টায় 1,50,000 টাকার পণ্য ক্রয়, অর্থাৎ জহির হচ্ছে পাওনাদার, তার কাছ থেকে 1,50,000 টাকার পণ্য ক্রয় করছে, যেখানে 5% বাট্টা আছে, প্যাকিং খরচ আছে 1,000 টাকা, 1,200 টাকা, তারপর হচ্ছে চালান নং আছে 301, অর্থাৎ বলতে পারে আমাদের এটা দিয়ে একটা চালান তৈরি করতে, এই জন্য এত বিস্তারিত বলছে। 5 তারিখ দেখি আমরা, ব্যবসায় ব্যবহারের জন্য 40,000 টাকার একটি প্রিন্টার ক্রয়। আচ্ছা, প্রিন্টার, কম্পিউটার এ জাতীয় যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা অফিস সরঞ্জাম বলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ব্যবসার জন্য একটা সম্পদ। তারপরে 15 তারিখ দেখি, ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র পেশ করছে 2,50,000 টাকার, মানে 2,50,000 টাকা সে ব্যাংক ঋণ নেবে, এটার জন্য হচ্ছে আবেদনপত্র পেশ করছে, কিন্তু এখনও ঋণটা প্রস্তাবিত হয় নাই বা আনে নাই, নগদ টাকা সে পায় নাই, সুতরাং এটা লেনদেন হবে না, মাত্র আবেদন করছে, ঠিক আছে, টাকার লেনদেন হয় নাই, সেহেতু লেনদেন হবে না। 20 তারিখ ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 15,000 টাকা প্রদান, অর্থাৎ ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় মণিহারি বলতে যেগুলো কলম, স্কেল, ক্যালকুলেটর যেগুলো আছে আমাদের, খাতা, পেন্সিল, এই জাতীয় জিনিসগুলোকে মণিহারি বলে, ঠিক আছে। ব্যাংক ঋণ পরিশোধ করছে 20,000 টাকা, পরিশোধ করলে কি হয়, দায় কমে যাবে আমাদের, আর বিপরীতে নগদ টাকা কমে যাবে। তারপরে হচ্ছে 20,000 টাকার 28 তারিখ 20,000 টাকার একটি ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিছে যে একটা ডেলিভারি ভ্যান ক্রয় করবে 28 তারিখে 20,000 টাকা দিয়ে, কিন্তু এখনও ভ্যানটা ক্রয় করে নাই, অথবা ভ্যান তাদের কাছে আসেও নাই, এবং নগদ বা তারা টাকা দেয়ও নাই, এরকম কিছু গঠিত হয় নাই, সুতরাং এটাও লেনদেন হবে না। এখন কোশ্চেন কি বলছে দেখো, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ নির্ণয় করবে। একদম ইজি না, মাত্র দুইটাই তো, ঠিক আছে। তারপরে খ, 3 তারিখের লেনদেনের আলোকে একটি চালান প্রস্তুত করা হয়েছে, দেখছি বলে দিছে 3 তারিখের লেনদেনের আলোকে একটা চালান প্রস্তুত করতে। উপযুক্ত লেনদেনগুলো দ্বারা বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। একদম ইজি, বিবরণী মানে হচ্ছে টেবুলার ছক। তাহলে আমরা দেখি ক কোশ্চেনটা একটু দেখি। ক বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ মোট পরিমাণ নির্ণয়, তাহলে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ নির্ণয়, কেমন। তাহলে এরকম জিনিস বের করার জন্য আমরা কি করব, ওই যে তারিখ বিবরণ টাকা, কেমন। ছোট করে নিলাম, যেহেতু আমাদের দুইটা আমরা আগেই জানি। প্রশ্ন ভালোভাবে পড়বো, প্রশ্ন পড়লে দেখবা যে প্রশ্নের তুমি বুঝতে অসুবিধা হবে না আর, মানে এখন যখন তুমি শিখতেছ, এই শেখার সময় প্রশ্নগুলো ভালো করে বুঝবা, তাহলে আর সমস্যা পড়বে না। তারিখ বিবরণ টাকা, তারিখ বলছে 2023 এপ্রিল। ব্যবসায়িক লেনদেন নয় কত তারিখে দেখো, 15 তারিখ ব্যাংক ঋণের জন্য আবেদন,
ব্যাংক ঋণের জন্য আবেদন 2,50,000 টাকা। তারপরে আবার ব্যবসায়িক লেনদেন নয় কত তারিখে? একদম 28 তারিখে। দেখো 20,000 টাকার একটি ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত। তাহলে ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ। $20,000। এই তো শেষ, আর নাই তোমার। তাহলে 2,70,000। একদম ইজি না? এই তো। এবার খ দাগটা আমরা দেখি। খ কি বলছে? খ বলছে 3 তারিখের লেনদেনের আলোকে একটি চালান প্রস্তুত করো। তাহলে চালানপত্র প্রস্তুত। কেমন? চালানপত্র প্রস্তুত। এখন আমরা একটা চালানপত্র প্যাটার্ন করে ফেলবো, একটা ঘর। এখন এই ঘরের ভিতরে আমাদেরকে লিখতে হবে। কেমন? এখানে 3 নাম্বার দেখি আমরা। এপ্রিল 3 তারিখের জন্য বলছে। তাহলে এপ্রিল 3 তারিখে কি বলছে? জহিরের নিকট থেকে 5% বার্তায় এত টাকার পণ্য ক্রয়। এখন দেখো ক্রয় করছে কে? মিস্টার রবিন। আমরা যার হিসাব করি সে, ঠিক আছে। আর বিক্রয় করছে কে? বিক্রয় করছে হচ্ছে জহির। যারা বিক্রয় করে তারাই হচ্ছে চালানপত্র প্রস্তুত করে। তাহলে হচ্ছে জহির, ঠিক আছে। এখানে হচ্ছে মিস্টার জহির। ওকে। আর এটা হচ্ছে চালানপত্র, ঠিক আছে। আর এখানে কি হবে? তারিখ। তারিখ কত? 3 তারিখ, 3 এপ্রিল 2023। আর এখানে হচ্ছে চালান নং। আর এখানে হচ্ছে ক্রেতা, ক্রেতার নাম আছে। আর এখানে ক্রেতার ঠিকানা। কেমন? তাহলে চালান নং উল্লেখ করা আছে। চালান নং বলে দিছে প্রশ্নে, দেখো 301। আর ক্রেতার নাম কে? যে কিনছে। তো কিনছি তো আমরা কে? মিস্টার রবিন। তাহলে মিস্টার রবিন। আমাদের ঠিকানা এখানে কিছু বলা নাই, যদি ঠিকানা থাকতো আমরা ঠিকানা দিয়ে দিতাম। এতে আমাদের মানে টাকার হিসাব নিকাশের উপরের কাজগুলো শেষ। এখন আমরা টাকার হিসাব নিকাশ করার জন্য ভিতরে একটা কি করব? চক আঁকবো। ছকে আমাদের কয়টা কলাম থাকবে মনে আছে? টাকার জন্য একটা, অ্যামাউন্ট পরিমাণের জন্য একটা, দরের জন্য একটা, ঠিক আছে। আর হচ্ছে ক্রমিকের জন্য একটা। তাহলে শুরু করো। ক্রমিক, এখানে বিবরণ, দর, পরিমাণ, আর হচ্ছে টাকা। এখন ক্রমিক একটাই তো আমাদের কি করছে? পণ্য ক্রয় করছে। পণ্য ক্রয় কত টাকা দরে কত কোটি? আচ্ছা, এখানে দর উল্লেখ নেই, ঠিক আছে। দরে উল্লেখ নেই, পরিমাণ উল্লেখ নেই, ডিরেক্ট টাকা দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের এগুলার আর দরকার এখানে লাগতেছে না। আমরা ডিরেক্ট এখানে বসিয়ে দিব কত? 1,50,000 টাকার আমরা পণ্য ক্রয় করছি। কেমন? এখন এই ক্রয়ের উপরে কিন্তু বাট্টা আছে। তাহলে বাট্টা আমাদেরকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। বাদ কারবারি বাট্টা। কারবারি বাট্টা কত পার্সেন্ট বলছে? 5%। তাহলে 5%। 5% করে 1,50,000-এর 5% কত হবে? 7,500 টাকার মতো হবে। তাহলে 1,50,000 ইন্টু 5%, 7,500, ঠিক আছে। 7,500। এই তো। এখন এটা বিয়োগ করো, কত থাকে? 1,42,500। এখন এটার সাথে আরও
কি খরচ থাকতে পারে, পরিবহন খরচ থাকে, ডক চার্জ খরচ থাকতে পারে, তারপরে তোমার প্যাকিং খরচ, যত ধরনের খরচ আছে সেগুলা যোগ হবে। তাহলে এখানে উল্লেখ করে দিছে, দেখো প্যাকিং খরচ আছে আমাদের, প্যাকিং খরচ যোগ হবে। এই প্যাকিং খরচটা ক্রেতা বহন করবে, অর্থাৎ কে, মিস্টার রবিনে বহন করবে। তাহলে প্যাকিং খরচ হচ্ছে 1200 টাকা, 1200 টাকা যোগ করো, প্লাস 1200, 1,43,700 শেষ। এখন আমরা এখানে টাকাটা কথায় লিখব না, এত কথায় টাকা লিখে দিব, 1,43,700 টাকা। মাত্র। আর এখানে কি হয়, বিক্রয় শর্ত, বিক্রয়ের কোনো শর্ত নাই। আর এখানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য কি, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আর এখানে বিক্রেতার স্বাক্ষর থাকবে। এই তো কয়েকটা করলে দেখবা যে মুখস্থের মতো হয়ে গেছে, কিন্তু মুখস্থ করবো না, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে দেখবা যে হয়ে যাবে। বিক্রেতার স্বাক্ষর। এই তো শেষ, আমাদের ক খ আনসার করা শেষ। এখন আমরা গদাগের কোশ্চেনটা দেখি। আমাদের গদাগ কি বলছে, গদাগ বলছে হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব। এই তো হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব। তাহলে হিসাব সমীকরণটা আমাদের টেবিলের চকটা আমরা এঁকে নেব। টেবিলের চক কীভাবে হয়, প্রথমে আমরা চারপাশ বদ্ধ করে একটা ঘর আঁকবো, কেমন। এখানে যদি আমরা একটু হেডলাইনের জন্য নিলাম, আর এটা এখান থেকে ক্লোজ করে দিলাম, চারপাশ দিয়ে বন্ধ করে দিলাম, দরজা জানলা বন্ধ, ঠিক আছে। এখানে হচ্ছে তারিখ, তারিখের জন্য একটা কলাম রাখলাম আমরা, বাকিটা আমরা এখন পুরোপুরি বের করবো আমাদের কী কী হবে, কেমন। তাহলে আমরা যদি 1 তারিখ পড়ি, দেখো 1 তারিখে আমরা কি পাচ্ছি, 1 তারিখে পাচ্ছি হচ্ছে নগদ নামে একটা পাচ্ছি, নগদ 50,000 টাকা নিয়ে আসছে, কেমন। আবার আসবাবপত্র আনছে হচ্ছে 50,000 টাকা, তাহলে আসবাবপত্র নামে একটা পাচ্ছি। সরি, নগদ আনছে 2 লক্ষ, আসবাবপত্র আনছে 50,000, ভুল বলছি। আর ব্যাংক ঋণ আনছে, তাহলে ব্যাংক ঋণ নামে একটা পাচ্ছি আমরা, ব্যাংক ঋণ কিন্তু দায়, কেমন। তাহলে একটা সম্পদ, আরেকটা, দুইটা সম্পদ, একটা ঋণ, আর এই সবগুলা মিলাই হচ্ছে মালিকানা সত্ত্বের উপরে প্রভাব ফেলবে, কেমন। এজন্য মালিকানা সত্ত্ব একটা। ওকে, 1 তারিখ থেকে আমরা 4টা পেয়ে গেছি। তারপরে আমাদের 3 তারিখ, দেখো জহিরের নিকট থেকে বাট্টা এত টাকার পণ্য ক্রয় করছে, তাহলে পণ্য ক্রয় করায় কি হয়েছে, মালিকানা সত্ত্বের উপরে প্রভাব ফেলবে। আর যেহেতু বাকিতে করছে, তাহলে কি হবে, একটা পাওনাদার হবে। ওকে, তারপরে ব্যবসায় ব্যবহারের জন্য একটি প্রিন্টার ক্রয়, তাহলে প্রিন্টার কি, প্রিন্টার হচ্ছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম বিপরীতে নগদ টাকা দিয়ে কিনছে, সেহেতু নগদ টাকার আনা লাগবে না। তারপরে দেখো 15 তারিখ ব্যাংক ঋণের জন্য আবেদন পেশ, সেটা তো লেনদেন হবে না, এজন্য এখানে কিছুই প্রভাব ফেলবে না। 20 তারিখ ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে 15,000 টাকা নগদে প্রদান, তার নগদ থেকে চলে গেছে। আর হচ্ছে একটা খরচ, মণিহারি ক্রয়,
মালিকানা সত্ত্ব থেকে চলে গেছে, কমে গেছে। ঠিক আছে, তাহলে আর লেখা লাগতেছে না। তারপর দেখো 25 তারিখ ব্যাংক ঋণ পরিশোধ করছে। ব্যাংক ঋণ পরিশোধ করলে কি হয়, ব্যাংক থেকে কমে যাবে। ঠিক আছে, ব্যাংক ঋণ কমে যাবে, আর পরিশোধ করতে অবশ্যই নগদ টাকা দিয়ে পরিশোধ করে, তাহলে নগদ টাকা কমে যাবে, তাহলে নতুন কিছু আসতেছে না, আমাদের দুইটাই এখানে আছে, এই দুটার উপরে প্রভাব ফেলবে। তারপরে 20,000 টাকার একটি ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত, এটা তো সিদ্ধান্ত নিয়েছে, এটা লেনদেন হয় নাই, সুতরাং আর আসবে না, তাহলে আমরা এই কয়েকটাই পাইছি। তাহলে দেখি আমরা কোন পাশে কয়টা। নগদ, এখানে সম্পত্তি পাশে আছে নগদ, আসবাবপত্র আর হচ্ছে অফিস সরঞ্জাম, 3টা। আর এই পাশে আছে ব্যাংক ঋণ, মালিকানা সত্ত্ব, পাওনাদার, তার মানে এই পাশেও 3টা। তাহলে আমরা সমান করে একটা কষ্ট নিই। এটা যদি ইকুয়াল সাইন হয় আমরা এটাকে ডিভাইড করে দিই। দেখো ডিভাইড করে আমরা উপরে লিখলাম হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই, কেমন? এটা হচ্ছে হিসাব সমীকরণটা আমরা লিখে দিলাম। এখন এখানে আমরা ওইয়ের জন্য হচ্ছে মালিকানা সত্ত্ব একটা রাখলাম, আর আমাদের হচ্ছে কি পাওনাদার একটা, আর হচ্ছে ব্যাংক ঋণ একটা, এই দুইটার জন্য আমরা দুইটা নিলাম। আর এ পাশে হচ্ছে আমাদের একটা অফিস সরঞ্জাম আছে, একটা হচ্ছে আসবাবপত্র আছে, আর একটা হচ্ছে নগদ আছে। ক্লিয়ার? শেষ আমাদের ঘরটা না। এখন আমরা এগুলোর নাম লিখবো। দেখো তারিখ, আর এটা কি নগদ, এটা আসবাবপত্র, যদি আমরা লিখি আসবাবপত্র, তারপর হচ্ছে অফিস সরঞ্জাম, আর এটা হচ্ছে পাওনাদার, যদি লিখি আমরা এখানে, যদি লিখি আমরা ব্যাংক ঋণ। এগুলো আগের হলে সমস্যা নাই, মানে শেষে বা শুরুতে হলে সমস্যা নাই, আগে পরে হইতে পারে। মালিকানা সত্ত্ব। ওকে, এখন আমরা ম্যাথ শুরু করি। দেখো 2023 এপ্রিল 1 তারিখ, এপ্রিল 1 তারিখে কি বলছে? তাহলে এখানে নগদ টাকা আনছে সে, দেখো এটা বুঝো, নগদ টাকা আনছে 2 লক্ষ, আসবাবপত্র আনছে 50,000, আর লিখে দিই 50,000। ব্যাংক ঋণ ছিল কত? 30,000। এখন তুমি একটা জিনিস বুঝো, মূলধন কতটুকুকে বলে? মালিকানা সত্ত্ব। এখন দেখো সে 2 লক্ষ টাকা আনছে নগদে, আর আসবাবপত্র আনছে হচ্ছে 50,000 টাকা, এই দুটাই হচ্ছে তার কি মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে মালিক ব্যবসায় প্রোভাইড করছে, তাহলে 2,50,000 হচ্ছে তার কি মালিকানা সত্ত্ব। আবার দেখো ঋণ নিয়ে আসছে, এখন ঋণ যদি আনে তাহলে সেটা কি ব্যবসার জন্য দায় না? তাহলে ব্যাংক ঋণ 30,000 টাকা। ঠিক আছে, আর এই ঋণটা যখন আনে তখন টাকাটা কিসে আসে? ক্যাশে আসে না? তাহলে তোমার এটা কত হবে? নগদ টাকা আসবে, নগদ টাকা হচ্ছে কত? 2,30,000 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের নগদ হয়ে গেছে কত? 2,30,000 টাকা নগদ। এই নগদের ভিতরে কি কি আছে? নগদের ভিতরে নগদ আছে প্লাস হচ্ছে ঋণ আছে, কেমন? এই দুইটা মিলাই হচ্ছে নগদ টাকা। তাহলে মূল নগদ টাকা হচ্ছে আমার 2 লক্ষ, আর 30,000 টাকা হচ্ছে ঋণ, দুইটা মিলাই কিন্তু নগদ টাকা। তাহলে এখানে মালিকানা সত্ত্ব করতে হবে, ঋণটা তো আমার মালিকানা সত্ত্ব না। ঠিক আছে, এটা তো দায়, তাহলে দায়টা আমরা ব্যাংক ঋণে দায় হিসেবে বসাইছি। আর 2 লক্ষ টাকা এটা আমার মালিকানা, নগদ টাকা ক্যাশ ছিল, আর হচ্ছে আসবাবপত্র ছিল 50,000 টাকা, তাহলে 2,50,000 টাকা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? বুঝতে অসুবিধা আছে? তারপর আমরা দেখি 3 তারিখ। 3 তারিখ বলছে তোমার জহিরের নিকট থেকে 5% বাট্টায় 1,50,000 টাকার পণ্য ক্রয়, প্যাকিং খরচ এত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের হিসাবটা আগে বের করে দিতে হবে। মূলত আমাদের অ্যামাউন্ট কত হবে? 1,50,000 টাকা আমরা ক্রয় করছি, ক্রয় করলে মালিকানা সত্ত্বের উপরে প্রভাব ফেলে, কেমন? এটার উপরে বলছে 5% সে বাট্টা দেয় 7,000 টাকা, বিয়োগ করার পরে 1,42,000 টাকা। এটার সাথে আবার প্যাকিং খরচ আছে,
প্যাকিং খরচ প্লাস কত 1200, 1,43,700 টাকা হচ্ছে আমাদের এই ক্রয়। ঠিক আছে, এই ক্রয়টাকে হচ্ছে আমরা বসাবো। তাহলে ক্রয় করলে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব থেকে কমে 1,43,700, এটা মালিকানা সত্ত্ব থেকে কমছে। আর ব্যাংক ঋণের উপরে কিছু প্রভাব ফেলে নাই। তারপর হচ্ছে তোমার অফিস সরঞ্জামও আসে না, আসবাবপত্র আসে নাই, নগদেও আসে নাই। কিন্তু এই যে বাকিতে ক্রয় করছে যেন পাওনাদারে আসবে, কেমন? তাহলে 1,43,000 টাকা আমার পাওনাদার বাড়ছে। তাহলে আমরা যেহেতু দুইটা পেয়ে গেছি, এখন আমরা কি করতে পারি? ব্যালেন্স বসাইতে পারি। ব্যালেন্স বসাও, যোগ বিয়োগ করো। 2,23,000, আচ্ছা 1,43,700 মাইনাস 2,50,000 দিয়ে দিলাম আমরা উল্টা দিকে। তাহলে হচ্ছে 1,06,000 টাকা প্লাসে থাকবে, যেহেতু আমি উল্টা থেকে করছি আর কি। 1,06,300 টাকা। আর এখানে 30,000, আর এখানে হচ্ছে 1,43,700, এখানে কিছুই নাই, এখানে 50,000। আর এখানে হচ্ছে এই যে নগদ টাকা ছিল 2 লক্ষ আর ঋণের ছিল 30,000, টোটাল হচ্ছে 2,30,000। এই তো। তারপরে দেখি আমরা কত আছে। আমাদের 5 তারিখ বলছে ব্যবসায় ব্যবহারের জন্য একটি প্রিন্টার ক্রয়। তাহলে এটা অফিস সরঞ্জাম। প্রিন্টার ক্রয় করছে, নগদ টাকা চলে গেছে কত টাকা? 40,000 বসায় দাও। বিনিময়ে আমার একটা অফিস সরঞ্জাম আসছে 40,000 টাকা দামের। এই তো, শেষ। এখন ব্যালেন্স টানো। 1,06,300, আর এখানে হচ্ছে 30,000, এখানে হচ্ছে 1,43,700, এখানে 40,000, এখানে 50,000, এখানে 2,30,000 থেকে 1,40,000 চলে গেছে, আর হচ্ছে 1,90,000 হবে, কেমন? এই তো ব্যালেন্স হয়ে গেল। তারপর আমরা দেখি আমাদের এটা হচ্ছে 5 তারিখ, কেমন? তাহলে হচ্ছে 15 তারিখ ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র পেশ। তাহলে এটা তো লেনদেন হবে না, আসবে না। 20 তারিখ ব্যবসায় প্রয়োজনে মণিহারি ক্রয় করে নগদ প্রদান, এটা আসবে 20। নগদ প্রদান করছে, নগদ টাকা চলে গেছে, ঠিক আছে। 15,000 টাকার মণিহারি ক্রয় করছে, বিনিময়ে মণিহারিটা আমাদের জন্য কি খরচ। মণিহারি ক্রয় করলে আমাদের খরচ হয়, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে। মালিকানা সত্ত্ব থেকে 15,000 বাদ দাও। তাহলে 1,06,000 থেকে 15,000 বাদ দাও। 1,06,300 মাইনাস 15,000, 91,300। আর এখানে 30,000, এখানে 1,43,700, এখানে 40, এখানে 50, এখানে 15 গেলে আর থাকে হচ্ছে 1,75,000। ওকে, এটা হচ্ছে ব্যালেন্স। তাহলে এবার আসি আমরা 25 তারিখ ব্যাংক ঋণ পরিশোধ করছে। ব্যাংক ঋণ পরিশোধ করলে কি হয়? তোমার ব্যাংক ঋণ কমে যাবে, কেমন? যে টাকা ব্যাংক ঋণ ছিল সেই টাকাটা কমে যাবে, আর বিনিময়ে তোমার নগদ টাকা চলে যাবে। তাহলে এটা হচ্ছে 25 তারিখ যদি আমরা লিখি, নগদ টাকা ছিল যেটা সেটা চলে যাবে। কত টাকা পরিশোধ করছে? 20,000। আর বিনিময়ে যে ব্যাংক ঋণ ছিল এই টাকাটা আমার 20,000 টাকা কমে গেছে, কেমন? আমি পরিশোধ করে দিচ্ছি। তাহলে আমার আর ঋণ 20,000 টাকা কমে যাওয়াতে আর ঋণ আছে কত? 10,000। তাহলে এখানে ব্যালেন্স 91,300 হয়, এখানে বিয়োগ করো 10,000 থাকে, 1,43,700, এখানে 40, এখানে 50, আর এখানে 20,000 চলে গেলে 1,55,000, কেমন? ঋণ বা দায় এগুলা পরিশোধ করতে নগদ টাকা লাগে, কেমন? এই তো। তাহলে আমাদের শেষ 28 তারিখ বলছে কি 20,000 টাকার একটি ডেলিভারি করার সিদ্ধান্ত। তাহলে এটা লেনদেন হবে না, তো যেহেতু আর নাই আমাদের, আমরা এগুলার ব্যালেন্স টানবো, কেমন?
তাহলে এই পাশে কত হয় আমরা একটু কাউন্ট করি। এখানে আমাদের ৯১,৩০০ আছে, প্লাস ১০,০০০, প্লাস হচ্ছে ১,৪৫,৭০০, ২,৪৫,০০০ হয়েছে। কেমন? এটা হচ্ছে তোমরা প্রথমে পেন্সিল দিয়ে লিখে রাখবা, যদি দেখো যে গরমিল আছে তখন আবার কাটাকাটি করা লাগবে, গরমিল করবে না। ৪০,০০০ শিওর, উভয় পাশ শিওর হয়ে তারপরে লিখবা কলম দিয়ে। তার ৫০,০০০ প্লাস ১,৫৫,০০০, ২,৪৫,০০০, তার মানে মিলছে আমাদের ২,৪৫,০০০ একদম সমান বরাবর লিখবা। আর অতিরিক্ত যে ইয়াগুলো আছে ওগুলো মুছে ফেলবা। এই তো আমাদের হিসাব শেষ। এই তো আমরা এভাবে রেগুলার ক্লাসগুলা তোমাদের ম্যাথগুলো সলভ করব, তোমরা আমাদের পাশেই থাকো। যেহেতু আমাদের একই রকম কোশ্চেন, সেহেতু আমরা বরিশাল বোর্ড ২০২৪ আর করতেছি না, এটা তোমাদের বাড়ির কাছে থাকবে। তোমরা করে এটার ফলাফলটা আমাদের কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? ক দিয়ে আনসার, খ দিয়ে আনসার এবং ঘ দিয়ে আনসার দিয়ে দিবা। স্ক্রিনে আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই কোশ্চেনটা তোমরা সলভ করে দিবা, ঠিক আছে আমাকে। আর কোথায় বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট করবা, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে দেখছো সেটা তুমি কমেন্টে জানিয়ে দিবে। ক্লাসটা যদি তোমার উপকারে আসে, তোমার বন্ধুর সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবে। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।